হ্যালো বন্ধুরা, একাকিনী উপন্যাসের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। চলুন শুরু করা যাক। মুখ ঘোরাতেই লোকটাকে দেখতে পেল ইতিরানী। এখনও ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে। ওই লোকটা তার বর। শ্বশুর যা বলল তাতে স্পষ্ট এই লোকটা এখনও মানুষ হয়নি। তার উপর দায়িত্ব লোকটাকে মানুষ করে নেবার। কাজটা সে কখনো করেনি, তা অনেক কাজই তো জীবনে প্রথমবার করতে হয়। সে কি এর আগে কখনো বিয়ে করেছিল? করেনি। সেটা তো করে ফেলল। তাহলে এই লোকটা যে নাকি তার স্বামী, ওকে মানুষ করে নিতে হবে। ইতিরানী গলা তুলে ডাকলো, এই যে শুনছো, কানে ঢুকছে? কানে যে ঢুকলো না তা বোঝাই গেল। বিছানা থেকে নেমে এগিয়ে গিয়ে লোকটার কানের কাছে মুখ এনে চেঁচিয়ে উঠল সে, শুনতে পাচ্ছ? ধড়মড়িয়ে উঠে বসে ডান হাতে কান চেপে ধরে আতঙ্কিত চোখে তাকালো বর। সে যে কথা বলতে পারছে না তা ঠোঁট নাড়ায় স্পষ্ট হলো। এত ঘুম কিসের? পুরুষ মানুষের এত ঘুম ভালো নয়, বুঝলে? বেশ জোরে ধমকের মেজাজে কথাগুলো বলল ইতিরানী। আমি আমি আর ঘুমোবো না। দুপাশে মাথা নাড়তে লাগলো বর। না ঘুমোলেই ভালো, যাও মুখ টুক ধুয়ে নাও। কথাগুলো কানে যাওয়া মাত্র উঠে দাঁড়ালো বর। তারপর দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। ইতিরানী অবাক হয়ে দেখল, ঘরের যে দরজা দিয়ে সে স্নান ঘরে গিয়ে পরিষ্কার হয়েছিল, বর সেই ঘরে না গিয়ে বাইরে চলে গেল। একলা ঘরে কাহাতক বসে থাকা যায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর বাইরে বেরিয়ে দাসীকে ডাকবে বলে পা বাড়াতেই দাসী ঘরে ঢুকলো থালা হাতে নিয়ে। তাতে ফেনা ভাতের সঙ্গে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর বেগুন ভাজা রয়েছে। টেবিলে থালা রেখে দাসী বলল, খাও, আমি জল এনে দিচ্ছি। খুব ভালো, কিন্তু হ্যাঁ বলো, সে খাবে তো? মানে আমার বরের খাবার কোথায়? দাসীর মুখে হাসি ছড়ালো, বাব্বা, এর মধ্যেই এত? সে তো কাল রাত্রে তোমার জন্য মিষ্টি নিয়ে এসে নিজেই খেয়ে নিল। চিন্তা করতে হবে না, সে এখন রান্নাঘরে পিঁড়ি পেতে বসে গিয়েছে। তুমি খেয়ে নাও। পেট ভরল, শরীরও শান্ত হলো। মুখ ধুয়ে এসে জল খেতে না খেতেই বড় বউ ঘরে ঢুকলো। বড় বউ বলল, এই বাড়ির নিয়ম জানো তো? বিয়ের আগে কেউ বলে দেয়নি। ঠোঁট টিপে মাথা নেড়ে বুঝিয়ে দিল ইতিরানী, কেউ কিচ্ছু বলেনি। সঙ্গে সঙ্গে মেঝো বউ খিলখিলিয়ে হেসে বড় বউয়ের গায়ে যেন ঢলে পড়ল। ও মা, কী সর্বনাশ! ও দিদি, তুমি বলে দাও। না, আমি কেন, তুই বল। ও মা, তুমি বড়, তুমিই বলো। বেশ, এই যে ছোট, এই বাড়ির নিয়ম হলো বিয়ের 10 মাসের মধ্যে বউকে মা হতে হবে। তোমার হাতে বেশি সময় নেই ভাই। বড় বউ কথাগুলো বেশ জোরে হেসে উঠতেই মেঝো বউ তার সঙ্গে যোগ দিল। এই সময় নতুন বর দরজায় এসে দাঁড়ালো। তাকে দেখে বড় বউ হাসি থামিয়ে বলল, এই যে এসে গেছে। বেটা ছেলে বলে কথা, কোনো কাজ জানা না থাকলেও এই কাজটা যে জানে না তা তুমি ভেবো না। চলি। শেষ কথাটা ইতিরানীর উদ্দেশ্যে ছুড়ে দিয়ে বড় বউ মেঝো বউকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ওদের চলে যেতে দেখে অবাক হয়ে একটু ভেবে কিছু বুঝতে না পেরে বর জিজ্ঞাসা করল, কী বলে গেল? দাসী দূরে দাঁড়িয়েছিল, শোনামাত্র কপাল চাপড়াতে চাপড়াতে দৌড় লাগালো। তার চলে যাওয়া দেখে ডান হাত ঘোরালো বর। চলে গেল? তুমি এখন কি করবে? কি করব মানে? অবাক হলো ইতিরানী। আমার ঘুম পাচ্ছে, ভাত খেলেই আমার ঘুম পায়, আমি একটু ঘুমোই। তুমি কি পাগল? সারা রাত ঘুমিয়ে একটু আগে উঠেছ, আবার এখন ঘুমোতে চাইছ? তুমি কি সারাদিন এইরকম ঘুমিয়েই কাটাও? কি করব, আমার তো কোনো কাজ নেই। সবাই বলেছে বিয়ের পর আমাকে অনেক কাজ করতে হবে, সেই ভয়ে আমি বিয়ে করতে রাজি হইনি। কিন্তু বাবার ভয়ে বিয়ে না করে কোনো উপায় ছিল না। ঠিক আছে, আমি ঘুমোবো না। তুমি আমাকে এমন কাজ দাও যা করলে ঘুম আসবে না। হাত জোড় করে প্রার্থনার ভঙ্গিতে বলল বর। সে বলবে কি বলবে বুঝতে না পেরে ইতিরানী সে মাথা নেড়ে জিজ্ঞাসা করলো, অন্যদিন এই সময় তুমি কি করো? বসে থাকি, শুয়ে থাকি, শুলেই ঘুম পেয়ে যায়। তাহলে তোমার যা ইচ্ছে তাই করো। ঝাঁঝিয়ে উঠল ইতিরানী। ওহ, তুমি কি ভালো! তাহলে কাল যেখানে শুয়েছিলাম সেখানেই আর শুয়ে পড়ি। জয় মা দুর্গা। বর ইজি চেয়ারে পা ছড়িয়ে শুয়ে পড়তেই তার দু চোখ বন্ধ হয়ে গেল। ইতিরানী চলে গেল জানালার ধারে। রোদ উঠেছে চড়চড়িয়ে। লোকজন খুব কম সংখ্যায় বাইরে বেরিয়েছে। তার এখন কোনো কাজ করার নেই। এরা তাকে কোনো কাজ করতে বলেনি। ওই যে মানুষটা যার সঙ্গে তার বিয়ে হয়েছে, সকাল না পুরোতেই ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে।
নদীটা শীতের সময় কোনো রকমে বেঁচে থাকে। নৌকো এপার থেকে ওপারে যায়, অনেক ঘুরে ঘুরে সে যেখানে চলার মতো জল খুঁজে পায় সেটা ব্যবহার করে। তবে আষাঢ় ফুরোবার আগেই মেঘ জমে আকাশে, শ্রাবণেই নদী ভরাট হয়। তখন ওই নদীকেই মহারানীর মতো দেখায়। সেই নদীর গায়ে যে জমি, তাতে চাষ করা হয় না, কারণ করা যায় না। তারপর বেশ কয়েক বিঘা জমির গায়ে 2 কামরা টিনের ছাদের বাড়ি, রান্নাঘর, খানিক দূরে কুয়োতলা, প্রাকৃতিক কর্ম সম্পাদন করার ঘর সযত্নে তৈরি রাখা হয়েছে। নদীতে জল থাকায় নৌকো স্বচ্ছন্দে চলে এসেছিল। ছেলে ও বৌমাকে নৌকো থেকে নামিয়ে ঘরের বারান্দায় এসে সনাতন বলেছিল, এই জমি আর ঘরগুলো ছোটকে দিয়েছি, বাঁচতে হলে এখানেই যা করার তা তোমাদের গড়ে নিতে হবে। কানাই কোথায়? এই কানাই! সনাতন চিৎকার করলো, কিন্তু সাড়া এলো না। হনহনিয়ে ঘরগুলো ঘুরে দেখে হতাশ হলো সনাতন। কানাই গেল কোথায়? গতকালই তাকে খবর পাঠানো হয়েছিল যে আজ সবাই আসবে ঘরদোর পরিষ্কার করে রাখতে, কিন্তু লোকটা গেল কোথায় ঘরদোর খোলা রেখে? শেষ পর্যন্ত কানাইকে পাওয়া গেল বাড়ির পেছনে কাঁঠাল গাছের তলায়, মাথার নিচে গামছা ভাঁজ করে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। সেখানে পৌঁছে সনাতন হাঁকডাক করতেই কানাই ধর্মড়িয়ে উঠে চোখ কপালে তুলল। এ কি আপনি? কেন, আমাকে কি ভূত বলে মনে হচ্ছে? খিঁচিয়ে উঠল সনাতন। ছি ছি, বাড়িঘর খোলা ফেলে রেখে এখানে শুয়ে তুই ঘুমোচ্ছিস? কি ভেবেছিস কেউ দেখার নেই বলে যা ইচ্ছে তাই করবি? ওঠ ওঠ! বেশ জোরে কথাগুলো বলে ঘুরে দাঁড়ালো সনাতন। আয়, জলদি আয়! ঘরে ঢুকে সনাতন দেখতে পেল চেয়ারে বসে আছে তার ছোট ছেলে, ছোট বউ ঘরে নেই। সনাতন জিজ্ঞাসা করল, বউ কোথায়? আমি তো জানি না, নিরীহ গলায় বলল ছেলে। সনাতনের মনে হলো বেশ জোরে একটা চড় মারে ছেলের গালে। এই সময় ওপাশের দরজা দিয়ে ইতিরানী ঘরে ঢুকে জিজ্ঞাসা করল, এই জমি বাড়িতে কি আমরা থাকব? তাহলে মাথায় ঢুকেছে? এদিকে আয়। এর নাম হলো কানাই, আমার বাবার আমলের লোক, খুব সৎ লোক, কিন্তু ওর দোষ হলো যখন তখন যেখানে সেখানে ঘুমিয়ে পড়তে পারে। কানাই, খোকাকে তো এর আগে কয়েকবার দেখেছিস, আর এ হলো খোকার নতুন বউ। এখন থেকে এই বাড়ি জমি আমি খোকার নামে লিখে দিয়েছি, ওরা এখানেই থাকবে। যা যা দরকার তুই তার ব্যবস্থা করে দিবি, বুঝতে পেরেছিস? সনাতন বলল। মাথা নাড়ল কানাই, বুঝতে পারলাম না। সেটা আমি জানি, একবার বললে কোনো কথা তোর মাথায় ঢোকে না। ঠিক আছে, পরে বুঝিয়ে দিচ্ছি, তার আগে ওদের থাকার ব্যবস্থা করে দে। শোনো বৌমা, তোমাদের আগামী 6 মাস খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আমার টাকায় কানাই করে দেবে। ওই সময়ের মধ্যে এই এতখানি জমি থেকে তোমাদের বেঁচে থাকার ব্যবস্থা করে নিতে হবে। তখন আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। সনাতন বলল। নিঃশব্দে মাথা নেড়ে হ্যাঁ বলল ইতিরানী, কিন্তু তার বর হাসি মুখে বসে থাকলো যেমন ছিল। কানাইকে ইশারা করে বাইরে নিয়ে গিয়ে সনাতন তাকে কি করতে হবে বুঝিয়ে বললে কানাই মাথা নাড়ল। চলে যাওয়ার জন্য পা বাড়িয়েও কি মনে পড়ে গেল সনাতনের। সে কানাইকে বলল, যা, নতুন বউ আর ছোটো খোকাকে ডেকে নিয়ে আয়। কানাই ঘুম ঘুম শরীর নিয়ে দুলে দুলে ভেতরে চলে গেল। সনাতন চারপাশে তাকালো। রোদ্দুর বেশ কড়া হয়ে গেছে। নৌকোয় অনেকটা পথ ফিরে যেতে হবে, কিন্তু তার মন যে খটকা ছিল সেটা এখন বেশ প্রবল হয়েছে। ছেলে তো একটি শালগ্রাম শিলা, যেভাবে রাখা হবে সেভাবেই থাকবে, ওকে নিয়ে ভেবে কোনো সুরাহা হবে না। কিন্তু নতুন বউ, যাকে 4-4টে ছাগলকে দক্ষ হাতে সামলে নিয়ে আসতে দেখেছিল, দেখে মনে হয়েছিল এই মেয়েটি মোটেই ঘরকুনো নয়, পরিশ্রম করতে সংকোচ বোধ করে না, তাই এই মেয়ের উপর ভরসা করতে পারে বলে তার মনে হয়েছিল। কানাই ফিরে এলো ইতিরানীর পেছন পেছন, এসে বলল, এসেছেন? সনাতন বলল, ছোট বৌমা, আমি এখন গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছি, তোমরা এখানেই থাকবে। কানাইকে যা বলার বলে দিয়েছি। সে আগামী 6 মাস ধরে তোমাদের 4 বেলা যখন যেমন খাবারের ব্যবস্থা করে দেবে। টাকা পয়সা নিয়ে তোমরা চিন্তা করতে হবে না। এখানকার সবচেয়ে বড় মুদি আর সবজি মাছের দোকানের খাতায় আমার নামে হিসেব চলে, বলল সনাতন। কিন্তু বৌমা, ঘরে বসে খেয়ে ঘুমিয়ে সময় কাটালে চলবে না। এই 6 মাস তোমাদের পরিশ্রম করতে হবে। এই যে জমি দেখছো, এ খুব উর্বরা, এখানে ফসল ফলাতে হবে। ওপাশে পুকুর আছে, সেই পুকুরে সদ্য মাছ ছাড়া হয়েছে। 6 মাসে যা ফসল হবে, মাছ যা বড় হবে, তা বিক্রি করে নিজেদের পেট ভরাতে হবে তোমাদের। তোমার স্বামীকে বলে কোনো লাভ নেই, তার মাথায় কিছুই ঢুকবে না। কি করে তাকে দিয়ে কাজ করাতে হবে তা
তা তোমাকেই ঠিক করতে হবে। আর কিছু জানতে চাও? নীরবে মাথা নেড়ে ইতিরানী ইশারায় জানালো হ্যাঁ। কি জানতে চাও? কপালে ভাঁজ পড়ল সনাতনের। কেউ কিছু বলবে না তো? নিচু স্বরে বলল ইতিরানী। কে কি বলবে? এই জমি বাড়ি আমার বাপ ঠাকুরদা কিনে রেখে যাননি। এসব আমি নিজের রোজগারের টাকাই করেছি। কারো কিছু বলার কোনো হিম্মত নেই। কথাগুলো বলে কানাইয়ের দিকে তাকালো সনাতন। বলল, কি চাষ করবে আমি জানি না, যাই করুক তোকে তা যা আনতে বলবে তা যোগেনকে বলে আনিয়ে নিবি। আমি যাওয়ার সময় যোগেনকে বলে যাচ্ছি। আচ্ছা চলি আমি। সনাতন আর দাঁড়ালো না। কানাই তার পিছু নিল। বারান্দায় এগিয়ে গিয়ে দাঁড়ালো ইতিরানী। রোদ্দুর কড়া হয়েছে, কিন্তু এখন বেশ হাওয়া বইছে। চারপাশে ফাঁকা জমি, কোনো মানুষের দেখা পাওয়া যাচ্ছে না। দুটো কাক বাড়ির চালে বসে চিৎকার শুরু করলো। ঘরে ফিরে এলো ইতিরানী। কোনায় চেয়ারে শরীর এলিয়ে মুখ হা করে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে তার বর। গ্রামের অনেক মেয়ের বিয়েতে নেমন্তন্ন খেয়েছে সে, তাদের বরদের দেখেছে। নিজের দিদিদের বিয়ে তো সেই ছোটোবেলায় থেকে দেখে আসছে। কারো বরকেই সে এরকম নাক ডাকিয়ে ঘুমোতে দেখেনি। এখনও দুপুর হতে অনেক বাকি, অথচ লোকটার কষ থেকে লালা গড়িয়ে গাল দিয়ে গড়াচ্ছে। সে শব্দ করে পা ফেলে লোকটার পাশে পৌঁছে চিৎকার করলো, এই কি হচ্ছে? ধীরে ধীরে চোখ খুলল বর, যেন বুঝতে পারছিল না সে কোথায় আছে। কড়া গলায় হুকুম করল ইতিরানী, ওঠো, মুখ মোছো, শিগগিরই ওঠো। এবার ধর্মড়িয়ে উঠে দাঁড়ালো বর। ও তুমি আমাকে ডাকছিলে বুঝি? আশ্চর্য, যেখানে জায়গা পাচ্ছ শরীর এলিয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছ। তুমি কি একটু হুঁশ নেই? বাড়িতে মা বাবা শিক্ষা দেয়নি? তীব্র গলায় ভর্ৎসনা করল ইতিরানী। আমার তো মা নেই, সেই কবে মরে গেছে। বৌদিদিরা বলল বিয়ের পর তুমি এই বাড়িতে এসে আমার খুব যত্ন নেবে, মায়ের অভাব তুমি ভুলিয়ে দেবে। কিন্তু বৌদিদিরা যে বাড়ির কথা বলেছিল, সেই বাড়ি তো আমরা আজ সকালে ছেড়ে এখানে চলে এসেছি। এটা নতুন বাড়ি, অন্য বাড়ি, তাই এখানেও এসে কি আমার যত্ন নেবে? সরল গলায় জিজ্ঞাসা করল বটে বর, কিন্তু গালে লেগে থাকা লালা মোছার কথা তার মাথায় যেন ঢুকতে পারল না। চারপাশে তাকালো ইতিরানী। তারপর বালিশের উপর পড়ে থাকা একটা কাপড় তুলে নিয়ে বরের দিকে ছুঁড়ে ফেলল সে। মোছো, মুখ মোছো। কাপড়টা ধরে ফেলেছিল বর। আদেশ শোনার পর সেই কাপড় দিয়ে মুখ মুছতে মুছতে বলল, এই আমার যে খিদে পেয়েছে, কি জ্বালাতন। দেখো, যদি খাবার খুঁজে পাও তো খেয়ে নাও। খাটের উপর ধপ করে বসে পড়ল ইতিরানী। লালা মোছা কাপড়টা চেয়ারের উপর রেখে বর ঘরের বাইরে চলে গেল। কোথাও কোনো মানুষ নেই। রোদের তেজ আরও বেড়েছে। সে চারপাশে তাকালো। তারপর বাড়ি থেকে বেরিয়ে পেছন দিকে সামান্য হাঁটতেই চালাঘর চোখে পড়ল। সেদিকে পা বাড়ালো বর। ছোট ছোট দুটো টিনের ঘর। তার প্রথমটার দরজা ঠেলতেই একটা শতরঞ্জি বিছানো তক্তপোষ, আর ঘরের মেঝে ভর্তি প্রচুর রান্নার জিনিসপত্র। হতাশ হয়ে বর পাশের ঘরের দরজা ঠেলে বুঝলো ওটা রান্নার ঘর। এক পাশে একটা ঢাকা দেওয়া সসপ্যান রয়েছে। তার ঢাকনা খুললে সে দেখতে পেল জলের ভেতর ভাত ভাসছে। খুশি ফুটে উঠল বরের মুখে। দ্রুত একটা বড় বাটিতে ভাত তুলে নিল বড় চামচ দিয়ে। তারপর সেই আলুনি হয়ে থাকা জল ভাত গপ গপ করে খাওয়া শুরু করলো। স্বাদের অভাব কোনো প্রতিবন্ধকতা তৈরি করলো না। বারান্দার কোণে দাঁড়িয়ে খুব রাগ হচ্ছিল ইতিরানীর। শ্বশুরমশাইয়ের সঙ্গে কি কোনো কাজে বাইরে গেল কানাই? এরই মধ্যে সে বুঝে গিয়েছে যার সঙ্গে বিয়ে হয়েছে তার বুদ্ধিশুদ্ধি কীরকম। এখন মনে হচ্ছে এই মাঠ বাড়ির কাজের লোক যার নাম কানাই, সে বোধহয় অন্য কোনো নির্জনে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ওর উপর দায়িত্ব দিলে অতটা কাজ হবে তা ভগবান জানেন। এই সময় ইতিরানী অবাক হয়ে দেখল মাথায় বস্তা নিয়ে কানাই হনহনিয়ে ফিরে আসছে, এবং সে একা নয়, তার পেছনে জোরে হেঁটে আসছেন শ্বশুরমশাই। কাছে এসে সনাতন জিজ্ঞাসা করল, সে কোথায়? সে মানে, আরে দূর, তোমার বর কোথায়? চেঁচিয়ে জিজ্ঞাসা করল সনাতন। জানি না, মাথা নড়ল ইতিরানী। শোনো, তোমাকে একটা কথা বলি, সবসময় ওকে চোখে চোখে রাখবে। ওর নিজের ইচ্ছা মতো কোনো কাজ করতে দেবে না, কারণ সেটা করার ক্ষমতাই ওর নেই। কথাগুলো বলে মালপত্র নিয়ে দাঁড়িয়ে থাকা কানাইয়ের দিকে তাকিয়ে খিঁচিয়ে উঠল সনাতন। সঙের মতো দাঁড়িয়ে আছিস কেন? ওগুলো নিয়ে রান্নাঘরে যা, দুপুরের খাবার তৈরি কর। সনাতন ফিরে যাওয়ার জন্য পা বাড়াতেই ইতিরানী বলল, একটু দাঁড়াবেন, আমি কথা বলতে চাই। কথা? কী কথা?
হকচকিয়ে গেল সনাতন। আপনি তো 6 মাস পরে কোনো খরচ দেবেন না, না? তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ? আমাকে 6টা মাদি ছাগল আর একটা পুরুষ ছাগল কিনে দিয়ে যান। আমি ওদের বড় করব। 6 মাসে অনেক বড় হয়ে গেলে বাচ্চা দেবে। বাচ্চাগুলোকে রেখে বড় হলে বিক্রি করে দেব। ওই রোজগারে 6 মাস পরে আমাদের দুজনের কিছুদিন তো চলে যাবে। ইতিরানী গম্ভীর গলায় বলল। সনাতনের মনে পড়ল এই মেয়েটিকে সে প্রথমবার দেখেছিল 4টে ছাগল চড়িয়ে বাড়ির দিকে যেতে, অর্থাৎ ছাগল চড়ানোর ব্যাপারটায় তার বেশ অভিজ্ঞতা আছে। কুমারী অবস্থায় যখন ছাগল চড়িয়েছে তখন কেউ কিছু নিশ্চয়ই বলেনি, কিন্তু এখন তার বাড়ির বউ ছাগল চড়ালে 5জন মুখ বন্ধ করে বসে থাকবে না। তবে একটা সুবিধে হলো, নতুন বউকে বাড়িতেই থাকতে হবে। ছাগল নিয়ে এই বাড়ির বাইরে বেশি দূর যাওয়া ওর চলবে না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।